আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের শিক্ষার্থীরা অর্জনের মাঝে শুধু বিলাসিতার জন্য স্পেসে যাওয়া নয়, but to acquire the resources in order to fulfill the demand and aspiration of the human race. এবং আমি দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীরা আজকে যারা এখানে উপস্থিত আছে, যারা কম্পিটিশনের মধ্য দিয়ে গেছে, they are not simply trying to be aware of what's happening, but they would be leading the journey to the space in the near future. এবং আমরা সেটাই আশা করতে পারি। এবং I remember when the Soviet scientists and the Soviet pilots, including the astronaut Yuri Gagarin, went to the space around the Earth. Then, of course, people were in another part of the world was thinking what to do about it. And that precisely that in early 60s, President John F. Kennedy uttered the sentence that within the next decade, we would put our feet on the moon. এই যে অ্যাসপিরেশনটা, এই অ্যাসপিরেশনের মধ্য দিয়ে দেশ, জাতি, মানুষ সামনে গেছে। এবং এটা যদিও আমেরিকান অ্যাস্ট্রোনটদের জন্য এইটা ছিল একটা বিরাট সাফল্য, কিন্তু যে ব্যক্তিটি নেইল আর্মস্ট্রং যখন পা রাখেন, তখন কিন্তু উনি সারা বিশ্বের প্রতিনিধি হিসেবেই সেখানে পা রেখেছিলেন এবং বলেছিলেন যে one step for a man is a huge step for a mankind. এবং সেটাই আমরা দেখতে চাই আমাদের শিক্ষার্থীদের মধ্যে কেউ একসময় এই মহাকাশ অর্জন করে আমাদেরকে বলবে যে বাঙালির একটা স্টেপ is a big step or a giant step for the mankind. আমি ওইটুকু আশা রেখেই এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই স্বাগত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর শামস রহমান। আপনার মতো আমরাও এইরকম একটা সম্ভাবনাকেই বুকে লালন করছি। যদিও আমাদের এই পোস্টারে দেয়া আছে আমাদের সেই স্বপ্নের জায়গাটা হয়তো 2035ও হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই পোস্টারে একটি নভোচারীর ছবি দেয়া আছে, কিন্তু মুখে কিন্তু কোনো চেহারা নেই, কভার দেয়া। কে বলতে পারে ভবিষ্যতে হয়তো এখানে আমাদের দেশের কোনো একজনের ছবি থাকবে, চেহারা থাকবে, সে ছেলে হতে পারে বা মেয়ে। স্বপ্ন তো দেখতে হবে সেরকমই, আমাদের কল্পনার চাইতেও অনেক দূর। এই যে আমরা রাতের বেলা আকাশে তারা দেখি, অদ্ভুত লাগে না? এই তারাটা নাকি 1000 বছর আগের আলো দিচ্ছে আমাদের। আমি তো সত্যি বিস্ময়ে অবাক হয়ে যাই, 1000 বছরের, লক্ষ বছরের পুরনো আলো আজ দেখছি। তার মানে সময় একটা ব্যাপার। এখন আমি ডাকবো যাকে, তিনি সময়ের সাথে যথেষ্ট খুব সুন্দরভাবে মানিয়ে চলেন, সত্যবাদী, যুক্তিবাদী, যে কারণে তিনি আমাদের সাথে আছেন। আমি জনাব শাহপার আলম আপাকে আমন্ত্রণ জানাচ্ছি তার কিছু বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ। আমি আসলে মিলন ভাই আমাকে যখন অ্যাপ্রোচ করে, তখন আমার মনে হলো যে অ্যাকচুয়ালি আমাদের দেশের বাচ্চারা অনেক দূর কল্পনা করতে করতে আমরা আসলে অনেক দূর পৌঁছে যেতে চাই, বাট আমাদের হয়তো সেই প্ল্যাটফর্মটা অত দূর আমরা পাই না সবসময়। সেই জায়গা থেকেই আসা, এবং আমরা অসম্ভব কৃতজ্ঞ আজকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্যার ফরাসুদ্দিন স্যার আমাদেরকে সাহায্য করেছেন, এবং যত আপনাদের স্পন্সর্স যারা আছেন ওনাদের সাপোর্ট ছাড়া আসলে আমরা কিছুই করতে পারতাম না। এতটুকু পর্যন্ত আসা আসলে আমাদের কারোই সম্ভব হতো না। আজকে আমাদের এই টু গ্রেস আওয়ার ইভেন্ট দাদা এসছেন, আমাদেরকে জাদু দেখাবেন। জাদু ঠিক দেখাবেন না, ওনার শব্দগুলোই তো আজকে আমাদের জন্য জাদু।
তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় নিয়ে আপনারা এসেছেন। যারা ফাউন্ডার ছিলেন অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, যারা ফর্ম করেছেন, তার মধ্যে একজন আমার সাহেব আশরাফ আহমেদ, এখান থেকে অলসো ইন্টারেস্টের একটা জায়গা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য দেওয়ার জন্য থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শাহপার আলম আপাকে। আপার আলোচনার মধ্য দিয়েই আমি বারবার কল্পনা করছিলাম যে আমার হাতে যদি কোনো একটা জাদু মন্ত্র থাকতো, আমি নিশ্চিত এই মুহূর্তে আমি মহাকাশে চলে যেতাম, কোনো পরীক্ষা না দিয়ে। পরীক্ষা সবসময় আমার জন্য একটু ভয়ের কারণ মনে হয়, তবে আপনারা যারা বা তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছো দুর্দান্ত লিখেছো। তো সেই কল্পনা থেকেই বলি যে সত্যি আমার কাছে যদি কোনো জাদুর কাঠি থাকতো, আমি এখন মহাকাশে চলে যেতে পারতাম। কিন্তু জাদুর কাঠি নেই আমাদের, কিন্তু এমন একজন জাদুর মানুষ আছে, এমন একজন বংশীবাদক আছে, এমন একজন বিজ্ঞান মনস্ক লেখক আছেন, এমন একজন জাদুর শিল্পী আমাদের দেশে আছেন, যিনি এই মুহূর্তে এই স্টেজ বা এই পুরো অডিটোরিয়ামকে মহাকাশ বানিয়ে ফেলতে পারে। আপনারা কি জানতে চান নাকি আগে থেকেই জানেন তার নাম? আমরা সবাই জানি, আমাদের আজকের বিশেষ অতিথি জুয়েলাইজ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের সবার সামনে তুলে ধরার জন্য। একটা জোরে করতালি দিয়ে জুয়েলাইজকে অভিনন্দন। ধন্যবাদ। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রত্যেকেই অসাধারণ ব্যক্তিত্ব, এবং সামনে যারা বসে আছেন, আমি সত্যি অভিভূত। কারণ বাংলাদেশে যখন কোনো প্রোগ্রাম করতে যাই, আমার প্রোগ্রাম শুরু করার আগে তাদেরকে আমার শিখিয়ে নিতে হয় কি করে দর্শক, কি করে দেখতে হয়, কি করে হাততালি দিতে হয়, হাততালিতে কি করে শব্দ হয়। কিন্তু আমি দেখছি যে প্রতিটি মানুষ নিজের দেশে বসে এটা পাওয়া আমার যে কি কত বড় সৌভাগ্যের বিষয়, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এখানে এসে যে এতখানি পেয়ে যাব, এটা আমার আশার অনেক ঊর্ধ্বে। আজকে একটু আগে এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব বলছিলেন এআইটির কথা, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। মানে হয়তো সবাই নাও বুঝতে পারেন, সেই জন্য আমি একটু ভাঙিয়ে বলব। আমি যদি একটু গল্প করে করে কথা বলি, তাতে কোনো অসুবিধা আছে? সেটাই ভাই। আমি শুরুতেই যখন উপস্থাপিকাকে বলতে শুনলাম যে বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, কি সাংঘাতিক কথা! আমার বুকটা এত বড় ফুলে উঠল। বিজ্ঞানী হওয়া খুব বড় কথা না, বিজ্ঞান মনস্ক হওয়াই হচ্ছে বড় কথা। যে কেউ বিজ্ঞানী হতে পারে, কতগুলো টেকনোলজিক্যাল জিনিস শিখলেই বিজ্ঞানী হওয়া সম্ভব। কিন্তু বিজ্ঞানী হতে গেলে পরে তাকে প্রথম ফিলোসফি জানতে, দর্শন, তাকে সাহিত্য বুঝতে হবে। আমি যখন একটা ম্যাজিক তৈরি করি, আমি কি করি? প্রথম মনে মনে সবটাই কল্পনা করি, এইরকম একটা জিনিস কেমন। আচ্ছা, এই জিনিসটা আমি কিভাবে গল্পের মাধ্যমে আমি দর্শকের কাছে পৌঁছতে পারি? তারপরে আমি বসে যাই প্র্যাকটিক্যালি সেই জিনিসটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে কি করে তাদের সামনে তুলে ধরবো, যেন আমি যে জিনিসটি তাদেরকে বলতে চাচ্ছি আমার গল্পের মাধ্যমে, আমার কল্পনার মাধ্যমে, সেটা তারা
চোখে দেখবেন এবং বিশ্বাস করে সত্যি হয়েছে। এবং আমার সবচেয়ে আনন্দের বিষয়, আমি উনি তো এআইটির কথা, আমি এমআইটি বস্টন, ম্যাসাচুসেটস বস্টনের এমআইটি ইউনিভার্সিটিতে আমি শো করেছি। সামনের সারিতে সমস্ত বড় বড় প্রফেসররা বসে আছে। একজন প্রফেসর দেখতে হোসিমিনের মতো সরু লম্বা দাড়ি, উনি মন উল্লসিত। আপনারা জানেন যে আমেরিকানরা একটু বেশি ইনফর্মাল, যদি ভালো লাগে তাহলে একেবারে নাচতে শুরু করে দেয়। তো ওই প্রফেসর, ওই বয়স্ক মানুষ, তিনি শুরু থেকে এমন শুরু করলেন যে আমার নিজেরই নাচতে ইচ্ছে হলো। আমার যে ক্ষমতা দেখিতে বোধহয় আমার কয়েক গুণ বেড়ে। তার প্রসঙ্গে যাওয়ার আগে আমি এআইটির কথাটা বলবো, যেহেতু ভিসি সাহেব বলেছেন। আমাদের যাওয়ার কথা ছিল সোভিয়েত ইউনিয়ন, কিন্তু কোন একটা অজ্ঞাত কারণে থানার ওসি সাহেব বললেন যে আপনি আপনার পাসপোর্টটা সহ তাড়াতে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। আমি বললাম কেন? বলে যে আমার অফিসার বেরিয়ে গেছে, আপনার পাসপোর্ট এবং আপনাকে নিয়ে আসবে। আমি তাড়াতাড়ি যে অবস্থায় ছিলাম দৌড়ে গিয়ে কাছেই আমার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিই। সে বছর আমাদের টিম লিডার ছিলেন ওই যে কার্টুন আঁকেন নবী, উনি ছিলেন team leader। এবং শেষ পর্যন্ত আমাদের সোভিয়েত ইউনিয়ন যাওয়া হয়। গেল একটা বছর চলে গেল, আর কোনো খবর নেই। একদিন সন্ধ্যের পরে দুই ভদ্রলোক এলেন, একজন বাঙালি আর একজন বাঙালি নন, কিন্তু তিনি বাংলা বলতে পারেন। তিনি নর্থ কোরিয়া, কিম ইল সুং এর দেশে মানুষ। অফারটা হচ্ছে যে তারা নর্থ কোরিয়াতে এপ্রিল স্প্রিং আর্ট ফেস্টিভ্যালে আমাদের শো অর্গানাইজ করতে চাচ্ছেন, আমি যদি রাজি। আমি তো এক পায়ে দাঁড়িয়েছি, কারণ আমি বিশেষ করে আমরা যে অর্থনীতি দেখে পরিচিত, যে সংস্কৃতি দেখে পরিচিত, তার বাইরের সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান, এইগুলো দেখার জন্য আমি মুখিয়ে। অতএব নর্থ কোরিয়া যাওয়ার সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব। তো আমি বললাম, গত বছর তো আমার যাওয়ার কথা হয়েছিল ইয়েতে, সোভিয়েত ইউনিয়নে, কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে আটকে দিয়েছে, আমাদের কাউকে যেতে দেয়। তো ওই দুই ভদ্রলোকই বললেন যে সেটা আমরা জানি এবং সেটা কি করে নিতে হবে সেটা ব্যবস্থা আমরা করব। কি করে? বললেন যে আলাদা আলাদা করে তোমার টিমের সবাইকে ভিন্ন ভিন্ন ফ্লাইটে আমরা থাইল্যান্ড পর্যন্ত নিয়ে যাই, ব্যাংকক। সেইখানে আমাদের স্পেশাল ট্রেন চলে আসবে, নির্দিষ্ট সময় তোমাদেরকে আমরা প্রথম নিয়ে যাব চায়না, সেইখান থেকে পিয়ংইয়ং। আমি দেখলাম যৌক্তিক, কেউ বুঝতেও পারবে না আমরা রেগুলার শুধুমাত্র থাইল্যান্ড ভিসা নিয়ে যাবো, চায়নার ভিসা অন্য কোনো, কারণ চায়নার ভিসা ওরা থাইল্যান্ড থেকে ব্যবস্থা করবে। তো আমরা ব্যবস্থা করলাম। সব কিছু জানা হওয়ার পরে আমি শাহাদাত চৌধুরীকে বললাম, বিচিত্রার সম্পাদক, যে শাহাদ ভাই এরকম তো যাচ্ছি, আমার তো সব দেখতে ইচ্ছে করে, সব জায়গায় শো করতে ইচ্ছে করে, কোন দেশের মানুষ কিভাবে নেয় সেটা আমার বুঝতে ইচ্ছে করে। তো আমাদের আইটিনারি হচ্ছে, মানে যাওয়ার পথে এবং ফেরার পথে আমরা থাইল্যান্ড যাচ্ছি, তো এতেও যাবো, হংকং যাব।
তারপরে বেইজিং এ যাবো, তখন বেইজিং বলতো না, পিকিং বলতো, পিকিং যাবো, তারপরে সেখান থেকে যাবো পিয়ংইয়ং, আবার ফেরার পথে ওই সব জায়গা হয়ে আবার ফিরে আসবো। কিভাবে অর্গানাইজ করে বলে এটা আমি করবো। সাদা চৌধুরী কিন্তু খুব পরিকর্মা সম্পাদক ছিলেন, শুধু ওই বিশিষ্ট সম্পাদনা না। আপনারা কি জানেন যে বাংলাদেশের একমাত্র বাংলা পত্রিকা যা সারা পৃথিবীতে যেত? এটা আপনারা হয়তো জানেন না, কিন্তু এখানে যারা বসে আছেন তারা জানেন যে সারা পৃথিবীতে একমাত্র বাংলা পত্রিকা নিয়মিত যেত বিচিত্রা, যার ফলে সাদা চৌধুরী ওই শক্তিটা ছিল। আমরা গেলাম নর্থ কোরিয়াতে, আপনারা বিশ্বাস করতে পারবেন না, স্পেশাল প্লেন দিয়ে যখন পিয়ংইয়ং গিয়ে নামলো, আমাদেরকে বিস্মিত করে পুরো রানওয়েতে দুপাশে ফুলের তোড়া নিয়ে ছেলে মেয়েরা হাত নেড়ে আমাদেরকে রিসিভ করছে। হঠাৎ শুনি পেছনে বিউগল বাজছে, ড্রাম বাজছে, দাম 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 দাম, ড্রাম যেমন তেমন না, বিয়ে বাড়ির ড্রাম, একেবারে যুদ্ধের মাঠের ড্রাম। তাকে দেখে বুটের শব্দ, মানে প্রত্যেকটা, মানে আবল তাবল না। তাকে দেখে কি আমাদের যে বড় বড় বাক্সগুলো, সেগুলো কোনটা 4 জন, কোনটা 6 জন, কোনটা 8 জন কাঁধে নিয়ে মিলিটারি, তারা মার্চ করে আমাদের পেছনে পেছনে সমান তালে এগিয়ে আসছে, আর বিগল এবং ড্রাম বাজিয়ে তারা এগিয়ে চলছে আমাদের পিয়ংইয়ং নিয়ে যাওয়ার। ও মাই গড, আমাদের তো কোনো ওই চেকিং কিচ্ছু নাই, সরাসরি আমরা ওদেরকে, আমার তো রাষ্ট্রীয় অতিথি, পুরো রাস্তাটা এয়ারপোর্ট থেকে পিয়ংইয়ং শহর পর্যন্ত দুই পাশে হাজার হাজার, কি লাখ লাখ হতেও পারে আমি জানি না, হাজার হাজার বটি ছেলে মেয়েরা রাস্তার দুপাশে ফুলের তোড়া নিয়ে আমাদেরকে স্বাগত জানায়। বলতে ইচ্ছে করে না? তো যাও, ওখানে গেলাম, আমাদের প্রোগ্রাম হলো, এবং বিনয়ের সঙ্গে বলছি প্রোগ্রামটা এতই পছন্দ হলো, কারণ ম্যাজিকের ভাষা তো সার্বজনীন, সবাই বুঝলো, যার ফলে আমাদের শো বাড়িয়ে দেওয়া হলো। তো আমরা যখন দিদি ওখান থেকে ফেরার পথে, আমরা 10 মিনিট শেষ করতে হবে। ও তাইলে আমি আমার কথা শেষ করি। যাক, শেষ পর্যন্ত আমরা থাইল্যান্ডে গিয়ে আমাদের ওখানে প্রেসিডেন্ট হোটেলে শো ছিল, কিন্তু একটা অফার এলো, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ছাত্ররা আমাদেরকে চাচ্ছেন তাদের ওখানে যাওয়ার জন্য। এটা কি ছাড়তে পারি? আমার দেশের ছাত্ররা ওখানে আছে, সেখানেও গেলাম। যাও, আমার আর মিনিট 9 আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আরো কম, 2 মিনিট আরো কম, ঠিক আছে। আমি বিজ্ঞানে ফিরি। বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি বলতে গেলে তো আমার প্রথমে মনে আসে কোপার্নিকাসের কথা। কোপার্নিকাস কিন্তু প্রথম সমস্ত বিশ্বাসকে, হাজার বছরের বিশ্বাসকে নাড়িয়ে দিয়ে বলি, এটা আমার মনে সবাই জানে, তাই না? তারপরে সেটা প্রমাণ করতে আরো 100 বছর সময় লেগে গেল। আরেকটু এগিয়ে এসে রোমে গ্যালিলিও
তিনি প্রমাণ করার জন্য তিনি অনেক কিছু অলরেডি করে ফেলেছেন। হি ওয়াজ এ রেসপেক্টেড পারসন। তিনি একটা টেলিস্কোপ বানালেন যেটা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়, এবং তিনি দেখিয়ে ছাড়লেন যে কোপার্নিকাস যে কথাগুলো বলেছে সেটা বাস্তবিকই দেখা সম্ভব। পৃথিবী গোলাকার, পৃথিবী ঘোরে, এবং আজকে যে বিশ্বাসগুলো আমাদের বিজ্ঞান দ্বারা প্রমাণিত সেই জিনিসগুলো গ্যালিলিও পড়ে ফেললেন। আর পড়ে তো ফেললেন, আমার বলতে ইচ্ছে হয় ওই কাজী নজরুল ইসলামের ভাষা ঋণ করে মোল্লা পুরুষ, মানে ওই সময়কার ওইখানকার যারা এরা ওই ধর্মজাতি, খ্রিস্টান ধর্মজাতি, তো ক্ষেপে আগুন, সব বাইবেলের বিরুদ্ধে যাচ্ছে, ওকে ধরো। এবং সত্যি ধরা হলো, এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালো, এবং ওকে ধরো মারো এমন হয়ে গেল। কিন্তু বিচারক একটু সিম্প্যাথেটিক ছিলেন তার আগের কাজগুলো দেখে, যে এই মানুষ যেমন তেমন না, তাকে বিচার করতে হলে তাকে বাইবেলের বিরুদ্ধে যাওয়ার অপরাধে তাকে মেরে হইচয়ের মধ্যে উনি টেবিল পিটিয়ে বললেন, অর্ডার। আপনি তো বলেছেন যে পৃথিবী স্থির এবং ফ্ল্যাট, তাই তো? হইচই করে উঠেছে, কারণ উনি এটা বলেননি। তো উনি সেইটা লিখলেন, এবং লিখে ওনার পানিশমেন্ট একটু কমিয়ে গৃহবন্দী করে রাখলেন। ওনাকে যখন দল বেঁধে পাহারাদাররা, পুলিশরা নিয়ে যাচ্ছেন, ওনার তো হৃদয়ে সত্য বলা, যে বিজ্ঞানী তাদের তো হৃদয়ে ভয়টা একটু থাকে না। উনি যাওয়ার সময় হাসছেন আর বলছেন, তবুও পৃথিবী ঘুরতেই থাকে, এবং পৃথিবী এখনো ঘুরতেও আছে। এরপরে তো আর সেই সময়, এখন যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সব একসঙ্গে হয়ে গেছে, সেই সময় কিন্তু ওই জ্ঞান বিজ্ঞান কিন্তু ওই পোল্যান্ড, তারপরে জার্মানি, তারপরে ওইসব এরিয়া জুড়ে ছিল। তারপর আরেকটু এগিয়ে এসে ওই যে অ্যাপেল পড়লো উপর থেকে, নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। এইভাবে করে গল্প এগোতেই থাকলো, এবং এগোতে এগোতে আজকের জগতে আমরা এসে পৌঁছেছি। এখন এইগুলো আর কিছু অপরাধের মধ্যে নেই, এগুলো বিজ্ঞান দ্বারা প্রমাণিত। শুধুমাত্র আমাদের একটু বাকি আছে, সেটুকু হচ্ছে শুধু বিজ্ঞানী হলে হবে, আমাদের বিজ্ঞান মনস্ক। এই বিজ্ঞান মনস্ক কথাটা কিন্তু অনেক বড় কথা। বিজ্ঞানী যে কেউ হতে পারে, যেমন ইঞ্জিনিয়ার থেকে আরেকটু বড় হলেই তো আবিষ্কারটা হয়, কিন্তু বিজ্ঞান মনস্ক হতে গেলে তাকে কিন্তু অনেক কিছু জানতে হবে, পড়তে হবে, বিশ্বকে বুঝতে হবে, দর্শন, সাহিত্য, সংস্কৃতি সবকিছু বুঝতে হবে। আমি যে ম্যাজিক দেখাই
সঙ্গে সঙ্গে তো আমি বাঁশিও বাজাই। আপনারা জানেন কি জানি না, আমি ক্লাসিক্যাল বাঁশি বাজাই এবং বাংলাদেশ, ইন্ডিয়া, ভয়েস অফ আমেরিকা, বিবিসি, আমি সারা পৃথিবীতে বাঁশি বাজাচ্ছি, এগুলো করেছি আমি ছবি। আমি যখন লিওনার্দো দা ভিঞ্চি ওনার স্কাল্পচার দেখি আমি বিস্মিত হয়ে যাই। আমি একবার কান্না করে দিয়েছিলাম ওনার একটা ভাস্কর্য দেখি। তো এখন চেষ্টা করলে কিন্তু সব কিছু করা সম্ভব। একটা জীবন কিন্তু খুব ছোট নয় যদি পরিশ্রম করে যায়। সময় প্রতিটি মুহূর্তে যদি ব্যবহার করা যায়, সময় হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। আর সময় হচ্ছে আপনার জীবনের শস্যক্ষেত্র, আপনি তার কৃষক। এখানে আপনি যা যা ফলাবেন তাই তো। আপনার জীবন ফুলে ফলে ভরে উঠুক এই আশা করি আমি আমার 10 মিনিট শেষ করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, কথার জাদুকর বটে। তবে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি মঞ্চে যারা আছেন তাদের কাছে, কারণ আমরা জানি এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন যেই গুণী ব্যক্তিত্ব, তাদের চাইলেই কিন্তু আমরা তাদের সাথে বসে অনেক সময় কাটাতে পারি না, তাদের অনেক ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততম সময় থেকে সময় বের করে আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদের তো আসলে ইচ্ছে করে সারাদিন তাদের কথা শুনি, মহাকাশ নিয়ে কথা শুনি, তাদের জীবন ভাবনা অনুভূতিগুলো। কিন্তু মুশকিল হচ্ছে এখানে যারা উপস্থিত হয়েছে তারা শুধুমাত্র ঢাকার নয়, আমরা জানি সারা বাংলাদেশ থেকে বাছাই হয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ। তো অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন তারা আজকেই ফিরে যাবেন। যেহেতু আপনাদের ফিরে যেতে হবে, সেজন্যই আমরা একটু ছোট করে নিয়ে আসছি। আমাদের অনেক কিছু শোনার ছিল, কিন্তু আমরা একটু ছোট করে নিয়ে আসছি। এ পর্যায়ে আমি রবিনকে আমন্ত্রণ জানাবো উপস্থাপনের জন্য। ধন্যবাদ। আমাদের সময়টা আসলে খুব ক্ষীণ এবং এই মুহূর্তে সময় অনেকের ঘনিয়ে এসছে, কারণ বাসে টিকিট কেটেছেন, ট্রেনে টিকিট কেটেছেন, যাওয়ার সময়টা একদম ঘনিয়ে এসছে। এই মুহূর্তে আমাদের বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার, তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য পেশ করবার জন্য। স্যারকে নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয়। তিনি বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখেছেন এবং একেবারে ভিন্ন ধারা, বিকল্প ধরনের শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা রয়েছে এবং স্যার আমাদের প্রধান অতিথি। তো স্যার প্লিজ আপনাকে। স্যার আপনি আপনার মতো করে সময়টা নিয়ে। অশেষ ধন্যবাদ। আজকের এই আনন্দঘন দিনে এবং মুহূর্তে আপনাদেরকে সম্প্রীতি শুভকামনা জানাই। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আসছেন, আমাদেরকে দেখে যাচ্ছেন, আমাদের প্রচেষ্টা দেখে যাচ্ছেন। সেজন্য আপনাদেরকে প্রথমেই আমি আন্তরিক অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আমাদের বিজ্ঞ মুখ্য কর্মকর্তা এবং উপাচার্য প্রফেসর শামস রহমান, মিস্টার মসরুর আমিন, সাফার আলম, অত্যন্ত সকৃতজ্ঞ চিত্তে জুয়েল আইসকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো স্বাগতম জানাচ্ছি। আমরা সত্যি কৃতজ্ঞ। মসরুর আলম, প্রফেসর মিকাইল গাব্রিয়েল, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত বিজ্ঞজন এবং ছাত্রছাত্রীরা। আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না, কিন্তু কয়েকজন লোক সম্পর্কে আমাকে কিছু কথা বলতেই হবে। মসরুর আলম 25-26 বছর যাবৎ তাকে দেখছি, যত দেখছি তত অবাক হচ্ছি। অদম্য কর্মস্পৃহা, কোনো কিছু অসম্ভব সেটা মনে করেন না তিনি, এবং
যা করার কৃতসংকল্প চিত্তে সুন্দরভাবে করে যান। আমি অবশ্যই প্রফেসর মিখাইল গাভরিলভকে বলবো dobrodiন, শুভদিন, এবং অবশ্যই বলবো добро পদালম, স্বাগতম, সুস্বাগতম, মোস্ট ওয়েলকাম টু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ওয়েলকাম ব্যাক, অ্যাকচুয়ালি ইউ বিন কামিং হিয়ার। আমি কয়েকটা কথা না বললেই না, অনুমতি নিয়েছি ওদের কাছে, কিছু সময় নিয়েছি। আপনারা কে কতটুকু বিশ্বাস করবেন অবিশ্বাস করবেন জানি না, গত 54 বছরে বাংলাদেশে দৃষ্টিনন্দন অগ্রগতি হয়েছে। এটা কোনো একক দল বা একক ব্যক্তির প্রচেষ্টা নয়। কালান্তরে 54 বছরে কি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কি ভৌতিক অবকাঠামো, কি রাস্তাঘাট, কি প্রযুক্তি, সব কি মাথা পিছু আয়, সবকিছুতেই আমরা অনেক ভালো করেছি। এটা আমি একা বললে চলবে না, পৃথিবী সাক্ষ্য দিচ্ছে। কিন্তু এখন একটা জায়গায় আমরা এসেছি, রাজনীতির কথা না, একটা জায়গায় এসেছি। প্রথম দিকে আমাদের মডেল ছিল দারিদ্র নিরসন, সাফল্য এসেছে। আমাদের জুয়েল আজ বললেন বিজ্ঞান মনস্কতার কথা, আমি সেই সম্পর্কে কিছু বলবো। এখন আমরা যে জায়গাটায় আসছি, দারিদ্র্যের উপরে একটা লাগাম এসেছে। কিন্তু পৃথিবীর অনেক দেশ আমাদের সমকক্ষ, আমাদের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, কারিগরিতে আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। কাজে আমরা যতই বলি রাজনীতি ও অর্থনীতির একটা মেলবন্ধন প্রয়োজন, আমি বলি একটি দেশকে এগিয়ে নিতে গেলে বিজ্ঞান, কারিগরি এবং প্রযুক্তিগত উৎকর্ষতার কোনো জুড়ি নেই। কারণ আমাদের সম্পদ অসীম নয়, সম্পদ খুবই সসীম। আমাদের আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি। আমরা কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানকে তো বটেই, ভারতবর্ষকেও আমরা পেছনে ফেলে এসেছি। এখন যেটা প্রয়োজন সেটা হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হরণ করা। এটা করতে গেলে আমাদের যে দেশের আয়তনের তুলনায় বড় জনসংখ্যা আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ 5 কোটি লোক কিন্তু 15 থেকে 30 বছর বয়সের মধ্যে। তাদেরকে যদি আমরা সাধারণ লেখাপড়া শুধু নয়, বিজ্ঞানে, কারিগরিতে, প্রযুক্তিতে যদি তাদেরকে আমরা পারদর্শী করে তুলতে পারি, তাহলেই আমাদের সসীম সম্পদ এবং অত্যন্ত সীমিত এলাকার উপরে অসাধারণ অগ্রগতি আমরা সাধন করতে পারি। আমি ধরে নিচ্ছি যে রাজনীতি ক্ষেত্রে, অর্থনীতি ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে ও অগ্রগতি হবে, অথবা ওইখানে এমন কোনো বাধা সৃষ্টি হবে না যে আমরা বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিতে উৎকর্ষতা লাভ করে আমাদের দেশটাকে নবচারের দিকে নিয়ে যেতে পারব। এইখানেই এই যে প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, এইটার একটি বিরাট ভূমিকা রয়েছে বলে আমরা মনে করি। এবং এটার যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের অনেকেই আমার নমস্য পূজনীয়, তারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু মশরুল আমিন আমার স্নেহভাজন এর পিছনে লেগে থেকে একে অনেক দূর নিয়ে আসছে।
এটাই সঠিক পন্থা বলে আমি মনে করি। এবং এই কাজে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হোক, অ্যাপেক্স হোক, অন্যান্য প্রতিষ্ঠান হোক, যারা এই কাজে এই অ্যাসোসিয়েশনকে সাহায্য করেন, তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে। শেষ কথা যেটা বলা উচিত, এইখানে যারা প্রতিযোগিতা করেছ তোমরা ছেলে মেয়ে, আমি মনে করি যে কোনো প্রতিযোগিতার যারা প্রতিযোগী, যারা অংশগ্রহণকারী, তারাই এক সবচেয়ে বড় কৃতিত্বের দাবিদার। কারণ তোমরা অংশগ্রহণ করেছো বলেই তোমাদের মধ্যে কেউ কেউ জয়ী হয়েছে। আমার ঐকান্তিক প্রার্থনা থাকবে যারা আজকে জয়ী হবে তারা যেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাওয়ারও সক্ষমতা প্রদর্শন করতে পারে। এবং ওইখানে জয়ী হতে আসলে আমি যে কথাগুলো বললাম, যে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে এবং তারপরে মানব মূলধনে রূপান্তরিত করে এই দেশের যারা এখনো পিছনে পড়া মানুষ, তাদেরকে সমান তালে আমরা নিয়ে আসতে পারবো। আর দুটি কথা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সম্পর্কে না বললেই নয়। আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গত 29 বছরে দৃঢ়ভাবে বিশ্বাস করেছি এবং দৃঢ়ভাবে আমাদের কর্মকাণ্ড এইভাবে পরিচালনা করেছি যাতে যারা পিছিয়ে পড়া পরিবার থেকে আসছে, যারা গ্রামাঞ্চল থেকে আসছেন, যাদের পকেটের জোর অত্যন্ত কম, তাদেরকে বর্তমান সময়ে আমরা আমাদের রাজস্বের শতকরা 6 ভাগ এবং প্রতি 5 জন ছাত্রছাত্রীর মধ্যে একজনকে, এবং বিশেষ করে যাদের মাতা পিতার অভিভাবকের পকেটের জোর অত্যন্ত কম, তাদেরকে আমি বলবো ব্যাপকভাবে বিপুলভাবে আর্থিক সহায়তা এবং মেধা লালনে, মেধার উৎকর্ষতায় সহায়তা করে তারা যেন অন্য যারা অগ্রসর তাদের সমসাময়িক হতে পারে, তাদেরকে ধরে ফেলতে পারে এবং দেশটাকে আকাশের উচ্চতায় নিয়ে যেতে পারে। সেটাই আমাদের স্বপ্ন। এবং যারা বৈষম্যের কথা বলেন, বৈষম্য দূর করার কথা বলেন, আমি মনে করি তারা খুব ভালো কাজ করেন। তারা কিন্তু তাত্ত্বিক দিকে করেন। আমরা কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে হাতে কলমে বৈষম্য দূর করে যারা পিছিয়ে পড়া তাদেরকে অগ্রসমান করার সফলভাবে চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রচেষ্টা যেন আরো জোরদার হয়। যারা আজকে এখানে আমার সামনে রয়েছেন তাদেরকে আমি অশেষ সম্প্রীতি শুভকামনা জানাই। সকলের যাত্রাপথ সুগম হোক, অন্ধকারের অমানিসা দূর হোক, আকাশে উদিত হোক নতুন সূর্য। আমরা আরো অগ্রসর হই, আরো নতুন দিনে, আরো সুন্দর প্রভাতে এবং আরো বিজ্ঞান মনস্ক ভাবে আমরা আলোকিত মানুষ করে তুলি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার ফরাসুদ্দিন স্যারকে, এবং আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমরা তাদের বক্তব্য পুরোপুরি শুনতে পারছি না কোথায়। তারপরেও খুব সীমিত সময়ের মধ্যে তারা যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর শিক্ষার্থী যারা আছেন, যারা আজকে অংশ নিয়েছেন আমাদের জাতীয় বাছাই পর্বের আজকে 20তম অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের আয়োজনে অপেক্ষায় আছেন কতক্ষণ আমরা ফলাফলটা ঘোষণা করব। কিন্তু তার আগে যে বিশেষ ব্যক্তিগণ আমাদের মাঝে কথা বলছেন, বক্তব্যগুলো পেশ করছিলেন, আমরা অনুষ্ঠানের এই মুহূর্তে তাদের জন্য আমাদের জ্যোতির্বিজ্ঞানী এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মশরুল আমিনকে বলবো যে তাদের হাতে একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সম্মাননা দেওয়ার জন্য। তো ভলান্টিয়ারদের বলছি আমাদের সম্মাননাগুলো নিয়ে আসবার জন্য। প্রথমেই আমরা বলবো আমাদের জ্যোতির্বিজ্ঞানী মশরুল আমিনকে আমাদের ইস্ট ওয়েস্টের পক্ষ থেকে আমাদের ভিসি স্যারকে দেওয়ার জন্য।
এখন আমি অনুরোধ জানাবো মশরুল আমিন মিলন ভাইকে, আমাদের এইখানে উপস্থিত বিশেষ অতিথি, জাদু শিল্পী, বংশীবাদক, লেখক, বিজ্ঞান মনস্ক লেখক জুয়েল আইচকে সম্মাননা প্রদান করার জন্য। প্রফেসর ডক্টর শামস রহমান, যার অনেক অনেক রকমের সহযোগিতা আমাদের এই বিজ্ঞান আন্দোলনকে বা বিজ্ঞান চিন্তাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। মিলন ভাইকে অনুরোধ জানাবো। মশরুল আমিন মিলন, আপনাকে অনুরোধ জানাবো সম্মাননা তুলে দেওয়ার জন্য। একটু জোরে করতালের মধ্য দিয়ে আমরা এই মুহূর্তে প্রফেসর মিখাইল গাভরিলভ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এইরকম একটি শুভ আয়োজনে আপনি আমাদের সাথে উপস্থিত আছেন। জ্যোতির্বিজ্ঞানে মশরুল আমিন, আপনাকে অনুরোধ জানাচ্ছি এই সম্মাননা তার হাতে তুলে দেওয়ার জন্য। এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি জনাব শাহাপার আলম, আপনার হাতে একটি সম্মাননা তুলে দেওয়ার জন্য আমাদের আজকের সভাপতি জ্যোতির্বিজ্ঞানী মশরুল আমিন মিলন আপনাকে। এবার আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং মশরুল আমিন, আপনাকে অনুরোধ জানাচ্ছি সম্মাননা তার হাতে তুলে দেবার জন্য। এরপরে আমাদের 20তম অ্যাস্ট্রো অলিম্পিয়াড, তার আগে একটি নাম দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্স এর পক্ষ থেকে যিনি এসেছেন, আমরা তাকে এবার সম্মাননা দিতে চাই। তাকে একটু বলবো মঞ্চে আসবার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি জনাব তীব্র আলী, আপনাকে। চমৎকার একটি আয়োজন ছিল, আপনার প্রশ্নোত্তর পর্ব বেশ প্রাণবন্ত ছিল। মশরুল আমিন, আপনাকে অনুরোধ জানাচ্ছি জনাব তীব্র আলীর হাতে আমাদের আজকের সম্মাননা প্রদান করার জন্য। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আশরাফ আহমেদ, আপনাকে মঞ্চে চলে আসার জন্য আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করার জন্য। আমরা আরো একটি বার জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান আসল আকর্ষণ হচ্ছে রেজাল্ট ঘোষণা করা, তাই না? আমি শুধু একটু বলতে চাই, আমার সঙ্গে এই যে দুই বন্ধু যারা আছে, তীব্র আলী এবং আশরাফ আহমেদ, ওরা তখন এসএসসি পাশ করে বিজ্ঞান জাদুঘরে একটা অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিল। আমিও সেখানে অংশগ্রহণ করেছিলাম। আমি ওদের চাইতে কিছুটা বড়, এমনই ছিল আমার বয়স। ওরা তখন ইন্টারমিডিয়েট মাত্র ভর্তি হয়েছে। তখন আমরা তিনজন মিলে কথা বললাম যে
একটা টেলিস্কোপ কেনা যায়, তাহলে আমরা নিজের ইচ্ছা মতো দেখতে পাবো, তার জন্য একটা ক্লাব করতে পারি আমরা। সেই চিন্তা থেকে তীব্র, জিয়া, মিরিক, স্বপন, শাওন এমন আরো অনেক বন্ধুদেরকে নিয়ে আমরা পরবর্তীতে আমাদের এই অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনটা তৈরি করি। তাই তীব্র, জিয়া ওরা যদি না থাকতো, ওই চিন্তাটা হয়তো শুরুটা আমরা করতে পারতাম না। ফলে ওদের জন্য হাততালি। এরপরে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কেদারপুর টি কোং লিমিটেড থেকে, যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, তাকে একটু মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ একটু মঞ্চে চলে আসেন। ওনার নাম রাইচেল কবি, প্লিজ। এখন সেই ক্ষণ যার জন্য আমাদের তীব্র অনুভূতি তৈরি হয়েছে যে কার নাম উচ্চারিত হবে। আমরা জানি জুনিয়র এবং সিনিয়র দুটি সেকশন থেকে আমরা পুরো বাংলাদেশ থেকে ছেলে মেয়ে এসেছে। সেখান থেকে জুনিয়র সেকশনের 15 জনকে আমরা সিলেক্ট করেছি, সিনিয়র সেকশন থেকে 15 জন। 15তম থেকে আমরা নাম ঘোষণা করব এবং সর্বশেষে জানবো কে প্রথম হয়েছে। তো আমি রবিন আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের জুনিয়র সেকশনে যিনি প্রথম হয়েছে তাকে ডাকার জন্য। তাকে আমরা একটি সার্টিফিকেট এবং একটি ক্রেস্ট উপহার দেব। ভলান্টিয়ারদেরকে বলবো প্রস্তুত থাকার জন্য, যাতে করে আমাদের সময়ের বিঘ্ন না ঘটে। তার আগে কি আপনাদের একটু বলা উচিত যে পুরস্কার হিসাবে কি কি থাকছে? অবশ্যই প্রথম পুরস্কার দুটো বিভাগ, সিনিয়র এবং জুনিয়র দুটো বিভাগে প্রথম বিজয়ী যে হবেন এবং জুনিয়র গ্রুপেও যে প্রথম বিজয়ী হবেন তাদেরকে আমরা দেশের বাইরে রাশিয়াতে ওপেন অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশগ্রহণ করবার জন্য পৃষ্ঠপোষকতার মধ্যে হিসাবে। আর এর পরবর্তীতে প্রথম পুরস্কার হিসাবে উইনিং যে একটা প্রাইজ মানি রয়েছে সেটা 15,000 টাকা, এবং এটি দুটো বিভাগেই অর্থাৎ সিনিয়র এবং জুনিয়র বিভাগে দুজনই পাবেন 15,000 টাকা করে। দ্বিতীয় যে হবেন দুটো বিভাগেই তারা পাবেন 10,000 টাকা করে, এবং পরবর্তীতে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান যারা অধিকার করবেন তারা পাবেন 5,000 টাকা করে। এবং এরপরে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, নবম, দশম প্লেস যারা পাবেন তারা পাবেন প্রত্যেকেই 1,000 টাকা করে দুটো বিভাগে। আমার মনে হয় নামগুলো ঘোষণা করে দেওয়া উচিত এবং একজন একজন করে। আমার হাতে প্রথমে এটা জুনিয়র বিভাগ থেকে 15তম স্থান যে অধিকার করেছেন তিনি রংপুর মডেল স্কুল থেকে অংশ নিয়েছেন এবং তার নাম আরফ আল মামুন। জোরে করতালি। আমন্ত্রণ জানাচ্ছি, অতি দ্রুত মঞ্চের কাছে চলে আসো। আমরা তোমাকে সার্টিফিকেটের মধ্য দিয়ে সম্মানিত করতে চাই। এরপরে 14তম স্থান যে অধিকার করেছেন তার স্কুলের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং তার নাম ফারহান হাসান অনি। 13তম স্থান যিনি অধিকার করেছেন তার স্কুলের নামও রংপুর মডেল স্কুল এবং তার নাম তার স্কলার্স হোম তার ইনস্টিটিউটের নাম, এবং তার নাম আইয়াম বিন সাইদ চৌধুরী। 12তম স্থান যিনি অধিকার করেছেন তার নাম এসএম নাফিস ইকবাল, তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম আহসানুল্লাহ হাই স্কুল।
আমি ভুল বলেছি। মোসাফির হোসেন। এরপরে যিনি 11তম স্থানে আছেন তার নাম মোসাফির হোসেন। দশম স্থানে আছেন শায়াতুর রহমান। নবম স্থান করেছেন আরিফ নিহান সুফিয়ান। অষ্টম স্থান করেছেন কাজী মাহু। সপ্তম স্থান অধিকার করেছেন দেবব্রতী দাস শশী। এবং ষষ্ঠ স্থান যিনি অধিকার করেছেন জুবায়ের হোসেন জিসান। পঞ্চম স্থান অধিকার করেছেন মুস্তাকিম আহমেদ সাবিন। আমি সর্বশেষ নামটি বলছি চতুর্থ, তারপর আমার বন্ধু লোপাকে বলবো প্রথম তিনটি নামকে হচ্ছে ঘোষণা করবার জন্য। চতুর্থ স্থান যে অধিকার করেছেন তার নাম দিব্যজ্যোতি ঘোষাল। হাততালির পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু উত্তেজনা মনের মধ্যে কাজ করছে, বুঝতে পারছি। এই পর্যায়ে আমি ডাকবো যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন। তার আগে একটু বলে নিই, আমরা যখন খাতা দেখছিলাম একেবারে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। একটু একটু ভুল করার কারণে হয়তো মার্কিং এর ক্ষেত্রে একটু কম বেশি হয়েছে। তো আশা করি যারা আজকে একটু কম মার্কস পেয়েছো তারা সামনে পরবর্তীতে আরো ভালো রেজাল্ট করবে। তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ শাফা বিন নাহিদ, বন্দর মোহাম্মদিয়া ঢাকি মাদ্রাসা। কে একটু দেখতে চাই? তৃতীয় স্থান অধিকারী আব্দুল্লাহ শাফা। সাফা, তুমি কি আছো এখানে? আব্দুল্লাহ শাফা। এখন ঘোষণা করছি দ্বিতীয় স্থান অধিকার করেছেন যিনি, অধিকার অর্জন করেছেন যিনি, শাহাদাত হোসেন সিজান, ইউনিক প্রোগ্রেসিভ স্কুল ময়মনসিংহ। জয় করতালি। তুমি কি দ্বিতীয়? আচ্ছা, দ্বিতীয় স্থান যিনি অধিকার করেছেন তার নামটা শাহাদাত হোসেন সিজান। সিজান এখন ঘোষণা করছি প্রথম স্থান অধিকারী। কি মনে হয়? আমরা প্রত্যেকেই হতে পারি যাদের এখন পর্যন্ত নাম রাখা হয়নি। আমি এখন ঘোষণা করছি এমডি মাকদুম আমিন, পুলিশ লাইন একাডেমি স্কুল যশোর। আমাদের যশোরের বন্ধু জুনিয়র সেকশনে প্রথম স্থান অধিকার করেছে, তার জন্য আরো একবার জোরে হাততালি। এর মধ্য দিয়ে আমাদের জুনিয়র সেকশনের 15 জন যে বন্ধু, আচ্ছা প্রথম আরো একবার এমডি মাকদুম আমিন, পুলিশ লাইন একাডেমি স্কুল যশোর। আমরা জুনিয়র সেকশনের 15 জন পেয়ে গেছি। এবার সম্মিলিতভাবে এই 15 জনের উদ্দেশ্যে আরো একবার জোরে করতালি। সিনিয়র বিভাগ থেকে প্রথম কি হয়েছে সেটা পরে 15 থেকে আবার আমরা শুরুটা করি। একদম 15 থেকে শুরু করলে যার নামটা প্রথমে আসে সালমান সাকিব মাহি। চতুর্থতম স্থান করেছেন, স্কুলের নামটা বলি, শিক্ষা প্রতিষ্ঠানটা প্রোগ্রেসিভ মডেল স্কুল। সিনিয়র সেকশন। চতুর্থতম স্থান করেছেন সিনিয়র বিভাগ থেকে নির্বাণ বিন শাহজাহান, তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম নটরডেম কলেজ।
নীলবাগ বিন শাহজাহান একটু দ্রুত আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 13তম স্থান করেছেন মাহদি আল আবরার। আমি নামটি আবারও বলছি, মাহদি আল আবরার, চাঁদপুর গভর্নমেন্ট কলেজ থেকে তিনি 13তম স্থান করেছেন। 12তম স্থান করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম অনি, তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম মিশনারি কলেজ স্কুল। 11তম স্থান করেছেন আবারও বলছি 11তম স্থান করেছেন ইফতিসাম ইসলাম অভি, তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম খুলনা পাবলিক কলেজ। 12তম স্থান যিনি করেছেন তিনি বোধহয় তার ট্রেনের টিকিটটা সময় শেষ হয়ে যাচ্ছে, সে চলে গেছেন, অসুবিধা নেই, আমরা যোগাযোগ করবো তার সঙ্গে। 10তম স্থান করেছেন তানিম আহমেদ তাসনিম। আমি নামটি আবারও বলছি, তাসনিম আহমেদ তানিম, তার স্কুলের নাম প্রোগ্রেসিভ মডেল স্কুল। 9 নম্বর অধিকার 9ম স্থান যিনি করেছেন মোহাম্মদ তাসলিম ফেরদৌস, তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী কলেজ। 8ম স্থান করেছেন সপ্তর্ষি রহমান, তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঈদ ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের প্রতিযোগী বন্ধুরা যারা পুরস্কার দিতে মঞ্চে আসবেন প্রত্যেককে বলবো অবশ্যই টি শার্টটা পরে মঞ্চে আসবেন। আমরা সর্বশেষ নামটা পেয়েছিলাম 8ম স্থানে সপ্তর্ষি রহমান। 7ম স্থান করেছেন আকিব সামি মালিকা, তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম নটরডেম কলেজ। ষষ্ঠ স্থান করেছেন সৃষ্টি ভট্টাচার্য ইচ্ছা, তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম চিটাগং কলেজ। 5ম স্থান করেছেন রাজশ্রী দাশগুপ্তা, তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম কলেজের স্কুল। এবার আমি সর্বশেষ মানে চতুর্থ নামটি ঘোষণা করছি ওয়ালিদ বিন জাহাঙ্গীর, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ থেকে ওয়ালিদ বিন জাহাঙ্গীর 4র্থ স্থান করেছেন। এবার তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম কে রয়েছে? কোন অঞ্চল? কি মনে হয়? ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, কোথায় হতে পারে? কোন অঞ্চলে? আচ্ছা, নামটা বলেই দিচ্ছি। তৃতীয় স্থান অর্জন করেছে নাওমি মানাফ, ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ। দুর্দান্ত, প্রচন্ড ফাইটিং এর মধ্য দিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে নাওমি মানাফ। আরো একবার জোরে করতালি। এবার দ্বিতীয় স্থান, আবারও একই রকমের উত্তেজনা, একই রকমের টেনশন। নাম বলেই দিচ্ছি, রাদীপ রায়ান, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। আদমজি ক্যান্টনমেন্ট কলেজের রাদীপ রায়ান হয়েছে দ্বিতীয় স্থান। আমরা করতালির মধ্য দিয়ে আরো একবার অভিনন্দন জানাই। এবার প্রথম স্থান। একজন উঠে আসবে, যে কোনো একজন চলে আসো। আচ্ছা, নামটা বলে দিন। হ্যাঁ, নাম ঘোষণা করছি। এবারে অ্যাস্ট্রো অলিম্পিয়াডে সিনিয়র সেকশনে যিনি প্রথম স্থান অধিকার অর্জন করেছে তার নাম নাবিল নাহিয়া, নটরডেম কলেজ। নাবিল নাহিয়া, আচ্ছা, নাবিল নাহিয়া তুমি কি আছো? বোধহয় নেই। ওরও বোধহয় ঢাকার বাইরে ট্রেনের টিকিট কেটে দিচ্ছে, চলে যেত। আচ্ছা, আমি সবাই যারা উপস্থিত হয়েছে সবাইকে বলবো একটু সুন্দর করে আবার দাঁড়াই, আমরা একটা গ্রুপ ফটো নেব।
আমি আরো একবার বলছি, নাবিল নাহিয়া নটরডেম কলেজ থেকে, যিনি প্রথম স্থান অধিকার করেছেন সিনিয়র সেকশন। ভলান্টিয়ারদেরকে অনুরোধ জানাচ্ছি একটু খবর নেওয়ার জন্য, যদি আশপাশে থেকে থাকে যেন মঞ্চে চলে আসে। আমাদের অনুষ্ঠান শেষ হয়নি, সবাই একটু চলে যান। আর এখানে উপস্থিত আমাদের বাকি যারা আছে প্রিয়জন আর কিছু আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। ছবি তোলার পর্ব শেষ হয়ে গেলে যারা সিলেক্টেড হয়েছে এবং পাওনি সবাইকেই আবার তাদের নির্ধারিত আসনে বসার জন্য অনুরোধ জানাবো। আমাদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি, আর কিছুক্ষণ সময় বাকি আছে। যারা আজকে সিলেকশনে চলে এসছো, পরবর্তী অনুষ্ঠান বা আয়োজনের নিয়মাবলী তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এই প্রোগ্রামের মধ্য দিয়ে। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমাদের আজকের আয়োজনের আজকের এই আয়োজনের সভাপতি জ্যোতির্বিজ্ঞানী মশরুল আমিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই পুরো আয়োজন এবং পরবর্তীতে আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে সেগুলো নিয়ে একটু ছোট্ট এবং মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। আমাদের সবাই যেন সবার বেশ করে নেয়। আর প্রত্যেকে তারা দৃষ্টি আকর্ষণ করছে আমাদের যারা প্রত্যেকের অবস্থান প্রিয় অতিথি, সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। ধন্যবাদ আমাদের স্পন্সর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সবাইকে। আমাদের প্রতিযোগীদের মনোযোগ আকর্ষণ করছি তাদের জন্য ছোট্ট একটি ঘোষণা। যারা নির্বাচিত হয়েছে, জাভেদ মঞ্চের সামনে যারা আছো, যারা নির্বাচিত হয়েছে, তোমরা যারা নির্বাচিত হয়েছ তাদের জন্য ছোট্ট একটি ঘোষণা। সেটি হচ্ছে আগামী 29-30 তারিখে আমাদের যে ক্যাম্প হবে সেটা সকাল 9টায় ইস্ট ওয়েস্ট ক্যাম্পাসে হবে। আর প্রেস তোমরা পেয়েছো, তোমরা কি তোমাদের নগদ অর্থটা পেয়েছো? যেটা 15,000, 10,000, 5,000 বলা হয়েছে সেটা পাওনি, সেটা তো পেতে হবে। আমাদের অর্থ সম্পাদক এখানে আছেন, কই জালাল ভাই? আমাদের যারা বিজয়ী হয়েছ তাদেরকে অনুরোধ করব, জালাল ভাই এদিকে আসেন, ওনার কাছে যোগাযোগ করে ওনার থেকে টাকাটা সংগ্রহ করে নিতে এখন। আর আমি আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের অতিথিদেরকে বলবো আমাদের সাথে এখানে আসবার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এটা দিয়ে দেওয়া।
সার্টিফিকেটটাও আমরা এখনই সংগ্রহ করে নেব। ভলান্টিয়ার যারা উপস্থিত আছো আমি তাদেরকে অনুরোধ জানাবো আমার কাছ থেকে সার্টিফিকেট গুলো নিয়ে নেওয়ার জন্য। যারা 15তম হয়েছো তারা সবাই সার্টিফিকেট পাচ্ছ। সার্টিফিকেট এবং পুরস্কারের যে অর্থনৈতিক বার্ষিক মূল্য সে দুটোই আমি সংগ্রহ করার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো আমাদের এই প্রোগ্রাম সমাপ্ত হলো। ক্রেস্ট প্রদানের ক্ষেত্রে যাদের যাদের মনে হয়েছে বা যাদের ক্ষেত্রে একটু এলোমেলো হয়ে গেছে তাদেরকে বলবো মঞ্চের সামনে চলে আসার জন্য। আমাদের ভলান্টিয়াররা সেখানে প্রেজেন্ট আছে, এখনই যেন আমরা সংশোধন করে নেই। যাদের যাদের ক্রেস্টে সমস্যা হয়েছে, অদল বদল হয়েছে, তারা মঞ্চে আসেন দয়া করে। যাদের যাদের ক্রেস্ট অদল বদল হয়েছে তারা মঞ্চে আসেন দয়া করে।